নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের কোচবিহারে। এখানে আসার একটাই মেন কারণ, এখানে রয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডেয়ারি ফার্ম, যেখানে 200-রও বেশি গাভী পালন করা হয় শুধু দুধ উৎপাদনের জন্য। তো এই গাভী ফার্মের আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে চলেছি যে এখানে 200টারও বেশি গাভীকে কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে পালন করা হয়, এদের মিল্ক ক্যাপাসিটি কতটা, কি জাতের গাভী রয়েছে, এনাদের ফিড ম্যানেজমেন্ট কি রয়েছে, সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন। আর যিনার এই খামারটি, উনি কিন্তু পেশায় একজন অ্যাডভোকেট। উনি খুব ব্যস্ততার মধ্যে আমাদের সময় বের করে দিয়েছেন। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব বিস্তারিত। আমরা ওনার অফিসে বসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কারণ উনি খুব ব্যস্ততার মধ্যে আমাদের জন্য সময় বের করেছেন। তো খামারের অবশ্যই আমরা ক্লিপ দেখতে থাকবো ভিডিওর মাধ্যমে, যে ওনার খামারটি কেমন, কী কী জাতের গাভী রয়েছে, সব কিছুই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমরা স্যারকে পেয়ে গেছি সাথে। স্যার, ওনার বাড়ি হচ্ছে কোচবিহারে এবং এনার এই মিলি ডেয়ারি ফার্মটি যিনি ওন করেন, তো স্যারের নাম হচ্ছে সুবিনয় দে। তো স্যার বেসিক্যালি অ্যাডভোকেট, ওনার সাথে সাথে কিন্তু উনি এই ডেয়ারি, সুন্দর একটা ডেয়ারি ফার্ম পরিচালনা করেন। তো স্যারকে সাথে পেয়েছি, খুব ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদের, তো তার জন্য স্যার ধন্যবাদ। আর সবার প্রথমে চাইবো যে স্যার আপনি আপনার ছোট্ট করে একটা পরিচয় দেবেন আপনার এবং আপনার ফার্মের। নমস্কার, আমার নাম সুবিনয় দে। আমি কলকাতা হাইকোর্টের প্রফেশনাল অ্যাডভোকেট। আচ্ছা। এবং আমার যে ডেয়ারি ফার্মটা আপনারা দেখলেন বা দেখবেন, এই ফার্মটা আমরা বিগত 30 বছর ধরে পরিচালনা করছি। এটা আমাদের পারিবারিক বিজনেস। আচ্ছা আচ্ছা। এবং আমার প্রিভিয়াসলি আমার বাবা এবং আমার ফ্যামিলি মেম্বাররা এটা দেখতো। বর্তমানে এই টোটাল ডেয়ারি ফার্মের দায়িত্ব আছে আমি। ঠিক ঠিক। তো স্যার, আজকের এই প্রতিবেদনে আমরা বিশেষ করে ফোকাস রাখবো যারা এই ডেয়ারি ফার্মের সাথে যুক্ত রয়েছে এবং ডেয়ারি ফার্মে ইন্টারেস্ট রাখে, যে আমিও আগামী দিনে ডেয়ারি ফার্ম করতে চাই। তো তাদের জন্য বিশেষ করে আজকের এই আমরা প্রতিবেদনটি রাখবো। তো স্যার, সবার প্রথমে একটু জানাবেন আমাদের যে আপনি যে ডেয়ারি ফার্মটি অন করেন, এই ডেয়ারি ফার্মে বিশেষ করে কি জাতের গাভী আপনারা পালন করে থাকেন? আমরা এখন বর্তমানে আমরা বেশিরভাগ সময় আমাদের যে গাভীগুলো আছে, জার্সি, হলস্টাইন এবং ক্রসব্রিড, এই 3টে ব্রিডই আমাদের কাছে বেসিক্যালি আছে। আচ্ছা। এবং এই ব্রিডগুলো আমরা এই জন্যই রাখি যাতে আমাদের ভবিষ্যতে এগুলোর রোগ ব্যাধি কম হয়, গায়ের রোগ ব্যাধি অসুখ বিসুখ কম হয়। আর এগুলোর মেনটেনেন্স খরচাটা অনেক কিছুটা কম অন্যান্য গরুর থেকে, কিছুটা কম। সেই জন্য আমরা এটা রাখছি। এটা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের উপরেই রাখছি। আচ্ছা আচ্ছা। তো এরপরে স্যার জানতে চাইবো যে এই ধরনের গাভীগুলো মিল্ক ক্যাপাসিটি কেমন, দুধের পরিমাণ কেমন? মিল্ক ক্যাপাসিটি ডিপেন্ড করে গাভীর ব্রিডিং এর উপরে ডিপেন্ড করে। এই মিল্ক ক্যাপাসিটি কোনো মিনিমাম 10 লিটার থেকেও স্টার্ট হয়ে 30-35 লিটার অবধিও গরু আছে। টোটাল এই দুধগুলো গরুর পরিচর্যার উপরেই সমস্ত কিছু হয়। গরুর পরিচর্যায় সমস্ত কিছু হয়। যত সুন্দর পরিচর্যা করবেন তত গরুটা ভালো দুধ দেবে। এবং চেষ্টা করবেন কাঁচা ঘাস খাওয়ানোর, যেটা আমরা বেসিক্যালি প্রায়োরিটিতে কাঁচা ঘাস খাওয়ানো। কারণ আমাদের জমি আপনারা দেখবেন ভবিষ্যতে, আমাদের জমিতে বেশিরভাগ সময় আমরা কাঁচা ঘাসটাকে প্রায়োরিটি বেশি দিই। এবং দানা খাবার যেটা আছে, এটা যতটুকু প্রয়োজনীয় তুলনায় যতটুকু কম না হয় সেটুকু আমরা দিই। কিন্তু আমরা কাঁচা ঘাসের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে থাকি। ঠিক ঠিক, অবশ্যই। তো এই বিষয়টা জানলাম। এবার স্যার একটু আমাদের জানাবেন যে আপনার খামারে বা ফার্মে এখন আপাতত কতটা গাভী রয়েছে? এখন আমার খামারে টোটাল গাভী, প্রেগনেন্ট গাভী, ছোট বাছুর এবং দুধ দেওয়া গাভী যেগুলো আছে, এগুলো সবগুলো মিলে 200-200-র উপরে আছে। এক্সাক্ট তো বলতে পারবো না, বলা যাবে না, তবে আনুমানিক 200-র উপরে আছে। 200-র উপরে আছে। আচ্ছা, তাহলে স্যার যতটুকু আমি জানলাম যে 200-র উপরে, মানে আশা করি আমি যতটুকু জেনেছি এই উত্তরবঙ্গে আশা করি আপনার ফার্মটা। আমার উত্তরবঙ্গের মধ্যে আমাদের ফার্ম সবথেকে বড় ফার্ম। এই ফার্মে বিভিন্ন জায়গা থেকে লোকজন ট্রেনিং নিতে আসে। আপনাদের কাছে অনুরোধ রইল, সমস্ত ডিটেলস যেটা এই ব্লগে বলা সম্ভব নয়, আপনারা যদি কেউ ট্রেনিং নিতে চান বা গাভী সম্বন্ধে কিছু জানতে চান, ঠিক আছে, তাহলে আমাদের ফার্মে এসে ভিজিট করতে পারেন। আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিতে পারবো। আচ্ছা, ট্রেনিং প্রোভাইড করে থাকেন আপনারা? হ্যাঁ, আমরা ট্রেনিংও প্রোভাইড করি। ঠিক আছে, সেটা সিজন অনুযায়ী, প্রত্যেক সবসময় সম্ভব হয় না। যে সময় আমাদের ফাঁকা থাকে সেই সময় আমরা ট্রেনিং প্রোভাইড করি। ওকে ওকে, ঠিক। তো স্যার, এবার একটু জানতে চাইবো যে আপনার এই ফার্মের এখন বর্তমানে দুধ পার ডে যদি বলি তাহলে কিরকম প্রোডাকশন হয়ে যায়? আমাদের পার ডে আমরা দুধ দোয়ানো হয় বেসিক্যালি 3 টাইমস, সকালবেলায়, বিকেলবেলায় এবং রাত্রেবেলায়।
রাত্রেবেলা কিছু কিছু গরু আছে যারা খুবই বেশি দুধ দেয়, কিছু কিছু গরু আছে যে তাদেরকে 3 টাইমস অবধি দুধ দোয়াতে হয়। এভারেজ সকাল বিকাল এবং রাত্রে 3 টাইম মিলে আমাদের এভারেজ দুধের এখন ক্যাপাসিটি প্রায় 1500 লিটারের মতো ক্যাপাসিটি আছে। 1500 লিটার এভরিডে। আচ্ছা, তো স্যার 1500 লিটার মানে একটা হিউজ ক্যাপাসিটি। হ্যাঁ, তো এতগুলো দুধ এখন একটু যদি বলা হয় তাহলে কিন্তু সবার প্রথমে মার্কেটিং এর বিষয়টা আসবে। হ্যাঁ, তো এই দুধগুলো আপনারা কোথায় মার্কেটিং করে থাকেন? দুধগুলো আমাদের বেসিক্যালি বিভিন্ন মিষ্টির দোকানে নিয়ে থাকে। আমাদের কোচবিহার অনেক ভালো ভালো প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ীরা আছে, ওনারাই বেসিক্যালি দুধটা নেন। এবং কিছু কিছু এখানে দইয়ের ব্যবসা, কোচবিহারের বানেশ্বর দই বিখ্যাত, সেখানেও আমরা দইয়ের জন্য র দুধ সাপ্লাই করি। কারণ ভালো কোয়ালিটির দুধ না পেলে ভালো কোয়ালিটির প্রোডাকশন হবে না, সেই জন্য ওই দইগুলো দিয়ে চলে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন কোচবিহারের বানেশ্বরের দই এবং কোচবিহারের বিভিন্ন ভালো ভালো দোকানে মিষ্টি, সেই মিষ্টিগুলো এত ভালো এই জন্য কারণ ভালো দুধ তারা পায়। অবশ্যই অবশ্যই। স্যার যদি বলি আপনার এইখান থেকে প্রোডাকশন হওয়া দুধ, এখন যদি বলি ফ্যাটের পরিমাণ কিরকম আছে সেটা কি আপনি মেপেছেন? আমরা ফ্যাটের পরিমাণ আমরা বেসিক্যালি আমরা এখনো মাপি নেই সেরকম করে, ফ্যাট মেপে আমরা দুধ বিক্রি করি না। আচ্ছা, ঠিক আছে। এবং যারা মিষ্টির দোকানরা আছে তারা এভারেজ আমাদেরকে বলে, যেটুকু রিপোর্ট তাদের কাছ থেকে শুনতে পাই, সেটা হচ্ছে প্রত্যেক 4 কেজি দুধে 1 কেজি ছানা হয়। 4 কেজিতে 1 কেজি ছানা? 4 কেজি 1 কেজি ছানা হয়, এটা তাদের রিপোর্ট। এটা তাদের রিপোর্ট যে আমার দুধে 4 কেজি দুধে 1 কেজি। সেখানে ফ্যাটগুলো আমাদের পক্ষে মাপা সম্ভব না। কিসের জন্য? কারণ আমরা দুধগুলো কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গরুর থেকে কালেকশন করি এবং একটা পাত্রে রাখি। সেখানে আলাদা করে বলা সম্ভব না যে পার্টিকুলার কোনো গরুর ফ্যাটের পরিমাণ বেশি, কোনো গরুর ফ্যাটের পরিমাণ কম। ঠিক আছে। সবগুলো গরুর দুধ একসাথে করলে এক্সাক্ট কত ফ্যাট, এভারেজ ফ্যাটটা ওটা কাউন্ট করা যায়, কিন্তু সেটা আমাদের প্রয়োজন পড়ে না। ওকে ওকে, ঠিক। তো স্যার এবার একটু আমি জানতে চাইবো যে ফিড ম্যানেজমেন্ট, ডেয়ারি ফার্মের ফিড ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয় রয়েছে, যেটা অবশ্যই আমাদের জানতে হয়। তো স্যার ফিড ম্যানেজমেন্টের ব্যাপারটা বলুন, আপনারা ফিড ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখুন, ডেয়ারি ফার্ম প্রথমে যে আপনারা করতে চান, প্রথমে আপনাদের এইটুকু মাথায় নিয়ে রাখতে লাগবে, এই ডেয়ারি ফার্মের পিছনে আপনাদের লেবার প্লাস আপনাদের ল্যান্ড, লেবার এবং ল্যান্ড, এই দুটো আপনাদের বেশি পরিমাণে থাকতে হবে। ল্যান্ডটা বেশি এই জন্য থাকতে হবে কারণ ল্যান্ডের মধ্যে আপনার প্রচুর ঘাস খাওয়াতে হবে। আচ্ছা, আমরা বেসিক্যালি আপনারা দেখেছেন আমাদের জমিতে ঘাসের আবাদ আমরা প্রচুর করে থাকি। সেই ঘাসের আবাদের মাধ্যমেই সেই ঘাসটাকে কেটে নিয়ে আমরা বেসিক্যালি খাওয়াই। যদি আপনার ল্যান্ড প্রচুর না থাকে, আপনি বাইরের কেনা খাবার নিয়ে কিংবা আশেপাশ থেকে খাবার নিয়ে এসে সেরকম ভাবে দুধের রেজাল্ট পাবেন না। আচ্ছা, সেরকম দুধের রেজাল্ট পাবেন না, দুধের গুণগত মান খারাপ হবে। এবং লং টার্মে আপনি যে ঘাস খাওয়ান, কাঁচা ঘাস খাই গরুর মধ্যে রাখেন, যেটা গরুর ন্যাচারাল হ্যাবিট, সেটা যে খাইয়ে রাখেন, তাহলে গরুর দুধের পরিমাণটা অনেকটা বাড়বে। সেটা ইনস্ট্যান্ট আপনারা পাবেন না, হয়তো 2-3 মাস দুধ খাওয়ানোর পর তারপর আস্তে আস্তে গরুর ন্যাচারাল ইমিউনিটিটা আসবে এবং দুধের পরিমাণটা স্টেবল থাকবে। আচ্ছা, তো স্যার ঘাসের কথা যখন বলছেন, তো কোন ঘাসের? আমরা নেপিয়ার ঘাসটাই বেসিক্যালি ব্যবহার করি। নেপিয়ার ঘাস। আচ্ছা, তো নেপিয়ার ঘাস স্যার এটা কেন? মানে অনেকে বাজরাও খাওয়ায়। নেপিয়ার ঘাসটা কেন খাওয়াই জানো? নেপিয়ার ঘাসটা খুব কুইকলি বাড়ে। আচ্ছা, খুব কুইকলি বাড়ে। ঠিক আছে। আর বাজরাও যেটা আছে সেটা আমরা খাইয়ে দেখেছিলাম আমাদের এই ওয়েদারে, আমরা এক্সপেরিমেন্ট এর আগে করেছিলাম। আমরা যখন নেপিয়ার খাই, গরুর একটু শারীরিক সমস্যা, যেমন পেট খারাপ, পেটে গ্যাস, এটা আমাদের এখানকার গরুর একটু সমস্যা হয়। এটা আচ্ছা আচ্ছা, এটা আমরা বেসিক্যালি দেখেছিলাম। তাই কিন্তু নেপিয়ারটা কি করছে, সব গরুর ক্ষেত্রে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় গরু সবার ক্ষেত্রে এই নেপিয়ার ঘাসটা সুইটেবল। ঠিক আছে। এবং তাদের কোনো শারীরিক প্রবলেম হয় না, সেজন্য নেপিয়ারটাকে প্রায়োরিটি দিচ্ছি। তার মানে এটা বলছি না যে বাজরা বা অন্য কোনো ঘাস খারাপ, সেটাই বলছি না। আমাদের এখানকার নেপিয়ারটা আমাদের সবগুলো শরীরে অ্যাবজর্ব করেছে। আচ্ছা, তো স্যার নেপিয়ারের কথা যদি বলি, তাহলে নেপিয়ার কত দিনে গ্রো করে যায়? নেপিয়ার বেসিক্যালি চাষ করার, ধরুন যেদিন আপনি নেপিয়ার বীজটা বপন করলেন বা বীজ বপন করুন, চাষ শিকড় কেটে লাগান, যেটাই লাগান, 15-20 দিন পরে আপনার ওটা কেটে খাওয়ার উপযোগী হয়ে যায়। 15-20 দিনে পরে ওটা গ্রোথটা একটু বেশি হয়, কুইকলি হয়, তো ওটা বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো নেপিয়ার ঘাসের দিকে তাহলে আপনি বলবেন যে যারা যদি কেউ করতে চায়, হ্যাঁ, নেপিয়ার ঘাসটা প্রেফার করুন, খুব কুইকলি হবে। এটা এই দেখুন, আমাদের এখানে গাছটা খুব কুইকলি গ্রোথ। অনেকে বলেন 15-20 দিনে কি করে নেপিয়ার হয়, 1-1.5 মাস টাইম লাগে, অনেকে বলবেন। ঠিক আছে। কিন্তু আমি কেন বলছি, কারণ আমাদের এখানে যদি আপনার সিস্টেম দেখে থাকেন, এখান থেকে যে গরু মানে গোয়াল থেকে যে জলগুলো যাচ্ছে, ফার্ম থেকে জলগুলো যাচ্ছে, 24/7 গরুর যে জলগুলো যাচ্ছে, গরুর পেচাপের জল, পরিষ্কার করার জল, টোটালি হচ্ছে অর্গানিক
লিকুইড, আচ্ছা ওটা ডাইরেক্ট আমাদের জমিতে গিয়ে পড়ছে এবং একদম। 24 ঘন্টা 365 দিন পরে। আর আচ্ছা, জমিতে আমাদের এই জন্য বাই ডিফল্ট প্রচন্ড উর্বর, উর্বর হয়ে থাকে, উর্বর থাকার জন্য এই ঘাসগুলো খুব কুইকলি আমাদের এখানে গ্রো হয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তো স্যার এবার একটু এই ঘাসের বিষয়টা তো জানলাম, এবার একটু দানাদার খাবারের ব্যাপারটা বলবেন। দানাদার খাবারের মধ্যে আমরা খোল খাওয়াচ্ছি, আচ্ছা, ভুট্টা ভুট্টা খাওয়াচ্ছি, আর চোকর দিচ্ছি, বেসিক্যালি 3টা খাবারই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো স্যার যদি পার গাভীতে, এক একটা গাভীতে যদি বলা হয় যে কিরকম পরিমাণে খাবার, মানে দানাদার খাবারটা কতটা দিচ্ছেন বা ঘাস কতটা দিচ্ছেন, এগুলো একটু বলবেন। দেখুন পার গাভীতে মিনিমাম দেখুন এক একটা গাভীতে যেটা আপনারা যেটা দেখলেন, যেটা এখন দেখলেন, প্রত্যেকটা গাভীর দুধের উপর ডিপেন্ড করে আমরা ওটা দিই। আচ্ছা, দুধের উপর ডিপেন্ড, যেগুলো দুধ বেশি দিচ্ছে সেগুলোতে একটু বেশি করে দেওয়া হচ্ছে, যেগুলো দুধ একটু কম দিচ্ছে সেগুলোতে একটু কম দেওয়া হচ্ছে। তাই এক্সাক্ট কোন গরুর চেহারা, স্বাস্থ্য এবং গরুর দুধের পরিমাণ এটা আমরা বেস করে তাদের খাবার ডিসাইডেড করা হয়। উদাহরণস্বরূপ আপনাকে বলি, যদি কোনো একটা গরু 30 লিটার দুধ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সকালবেলায় তাকে মিনিমাম 8 কেজি ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, 8 কেজি ভুট্টা সঙ্গে 1 কেজি চোকর এবং সঙ্গে হাফ কিলোর মতো খোল দেওয়া হয়, ঠিক আছে। যেটা ও দুধ যেহেতু প্রোডাকশন করে সেই অনুযায়ী তার একটু খাবার প্রয়োজন আছে। তার মানে এটা না যে ওই শুধু সব গরুকে ওটা দেওয়া হচ্ছে, সেরকম না, সে গরুর উপর ডিপেন্ড করে হয়। আর টোটাল এই ডেয়ারি ফার্মটা টোটাল হচ্ছে এক্সপিরিয়েন্স উপর বেস করে। আপনি যদি এক্সপিরিয়েন্স প্রপার থাকে তাহলে এটাকে মেনটেন করতে পারবেন, না পারবেন না। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। তো এবার একটু তাহলে জানি, যখন ফিডের ব্যাপারটা জানলাম, তো এবার একটু আসবো একটু ব্রিড চয়েস করার একটা বিষয় রয়েছে। যদিও এটা আমাদের প্রথমে আলোচনা করার দরকার ছিল, তবে এখন ডিসকাস করি যে ব্রিড কিভাবে চয়েস করবে বা কোন ব্রিড আমাদের এই ওয়েদারের জন্য মানে সুইটেবল হবে বেস্ট। দেখুন আমাদের এখানকার ওয়েদারের জন্য যে কোনো ব্রিডই রাখুন না কেন, বা এই নর্থ বেঙ্গলের আমরা যেখানে আছি, কোচবিহারে যেখানে আছি, এই ওয়েদারের জন্য জার্সি, হলস্টাইন, ক্রসবিট প্রত্যেকটা ব্রিডই সাকসেসফুল। কিন্তু এখানে একটা ছোট গল্প, গরমের সময় কিছু কিছু গরু আছে, জার্সির বলুন বা ক্রসবিটের বলুন, এই সময় গরমের সময় এদের খুব অসুবিধা হয়, ঠিক আছে। তখন এদেরকে আমরা একটু স্পেশাল কেয়ার নিতে হয়। যখন প্রচন্ড গরম পড়ে তখন অসুবিধা হয়, ঠিক আছে। এবং শীতকালেও আমরা কি করি, যখন এখানে যেমন প্রচন্ড গরম পড়ে, প্রচন্ড ঠান্ডাও পড়ে, শীতকালে ঠান্ডার সময় আমরা চারিদিকে গোয়ালটা ঘিরে দিই যাতে ঠান্ডা বাতাস না ঢোকে, ঠিক আছে। আর গরমকালে 4 থেকে 5 বার ওদেরকে স্নান করানো হয় শরীরটাকে ডিহাইড্রেট করে রাখার জন্য। এটা কিছু সব বেশিরভাগ গরুরই এটা করা হয়। তাছাড়া যদি আপনি ওদের শরীর টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারেন, একটু যত্ন নিয়ে করতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো কেউ যদি ইনিশিয়াল ফেজে থাকে, ধরুন কেউ স্টার্ট করছে, তো প্রাথমিকভাবে সে কোন ব্রিড নিয়ে শুরু করলে তার সুবিধা হবে? তাকে প্রথমে জার্সি নিয়ে শুরু করতে বলবো। জার্সি নিয়ে শুরু করুন, আগে নিজের এক্সপিরিয়েন্স গেইন করুন, ঠিক আছে। গরু কতটা খায়, কতটা খেলে কত দুধ দেবে না দেবে, এগুলো সমস্ত কিছু আগে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স করুন, তারপরে আপনি যা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, তো এবার স্যার একটু পরবর্তী প্রশ্নতে আসবো, সেটা হচ্ছে যে আপনার ফার্মের শেড কেমন হওয়া উচিত? ফার্মের শেড দেখুন, আমরা ফার্মে যেভাবে আমরা গরুকে রাখি, গরু যেখানে থাকবে, গরুর শুধু মাথার উপরে শেডটা থাকবে। আমরা যেভাবে রাখি মাথার উপরে শেডটা থাকবে, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। অনেক ফার্মাররা এটা করে না, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনি এই পদ্ধতি ফলো করুন। গরুর মাথার উপরে শেড রাখবেন এবং গরুর চারপাশটা খুলে রাখবেন। আচ্ছা, ঠান্ডার দিন হলে এটা আলাদা বিষয়, তাছাড়া 90% টাইমে সারা বছর এটা খুলে রাখবেন। তার কারণটা হচ্ছে, গরু যেখানে দাঁড়িয়ে থাকুক না কেন, গরু লেজ নাড়াবে, গরু গায়ে যেখানে দাঁড়িয়ে থাকবে তার পাশে যে ওয়াল গুলো থাকবে সেই ওয়ালে নোংরা লাগবে। আর যখন সেই নোংরাটা লাগবে সেখানে বিভিন্ন রকম জার্ম আসবে, মশা মাছি বসবে, যেটা আমরা কিন্তু চোখে দেখতে পারবো না, কিন্তু ওই মশা মাছি গুলো ইনফেক্টেড করবে, গরুকে কামড়াবে, করবে। আপনার ফ্লোরটা ক্লিয়ার রাখবেন, ফ্লোরটা স্লিপারি ফ্লোর রাখবেন না, রাফ ফ্লোর রাখবেন এবং মাথার উপর টিনের শেডটা রাখবেন। টিনের শেডের জন্য হাইট মিনিমাম গরুর থেকে যেন 20 ফুট উচ্চতা হয়। গরুর থেকে 20 ফুটে, মানে 24-25 ফুট হাইটের রাখবেন, যাতে প্রপার এয়ার সার্কুলেশনটা হয়। আচ্ছা, তাহলে আপনাদের মশা মাছি উপদ্রব, গরুর ফার্ম থেকে একটা বাজে স্মেল আসা, এই সমস্ত কিছুগুলো হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা মাথার উপরে শুধু ছাদটা থাকবে যেটা বলছেন, তো সেটা কি দিয়ে করলে? টিন দিয়ে করলে হবে, আপনি যে কোনো কিছু করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি 20 ফুটে যায়, আপনার সামর্থ্য না থাকবে 15 ফুট করুন, তাও হবে, ঠিক আছে। কিন্তু শেডটা যেন অনেক উঁচুতে হয়, ঠিক আছে। গরুর মাথার সঙ্গে নিচে করবে। আমাদের এখানে অ্যাকোমোডেশনটা আমরা প্রথম থেকে অনেক উঁচুতে করে দিয়েছি, ঠিক আছে। সে আপনি 10-15 ফুটও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রপার যেন উইন্ড সার্কুলেশনটা থাকে। অবশ্যই অবশ্যই, তাহলে হয়তো গ্যাস যাতে না জমে, সেই জন্য করা হচ্ছে।
আচ্ছা, তো সেটার ব্যাপারটা জানলাম। এবার একটু জানতে চাইবো যে আপনার এই ফার্মের বর্তমানে যদি বলি তাহলে ব্রিড মানে যেগুলো বীজ দেওয়া হয়, হুম। তো সেইগুলো বীজ আপনারা কি এখানেই করেন? না, আমরা ওখানে করি না। আমার সরকার থেকে যে সমস্ত বীজ প্রোভাইড প্রাণী বন্ধুদের মাধ্যমে যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, এআই করা হয়, যেটা এআই করা যেটা আমরা সেই পদ্ধতি ফলো করি। সেখানে হলস্টাইন ক্রসবি সব বিটই থাকে, গভর্নমেন্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার এবার একটু জানতে চাইবো যে মেইন যেটা বিষয় আছে যে ডেইরি ফার্মে ভয়ের বিষয়, ভয় হচ্ছে এটাই যে অসুখ বিসুখ, তো সেই বিষয় নিয়ে একটু বলবেন যে কি ধরনের পরিচর্যা হওয়া উচিত? দেখুন, শরীর থাকলে অসুখ হবেই, সে তো অবশ্যই, সেটাও অসুখ হবেই একদম। যত ভালো বীজে গরু আনুন না কেন, আপনার অযত্নে হোক চাই যে কোনো কারণবশত অসুখ বিসুখ হবেই। আচ্ছা, অসুখ বিসুখটা কমন প্রবলেম আমাদের এখানকার গরুর যে অসুখ বিসুখ যেটা হয়, সেজন্য আমাদের ভেটেরিনারি ডক্টর আছেন এবং ডক্টর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ভিজিট করেন এবং অসুখ বিসুখ সম্বন্ধে যা যা সমস্যা আছে উনি সব দেখাশোনা করেন। পার্মানেন্ট ডক্টর আছেন, ডেইলি আসেন এবং উনি গরুর চিকিৎসা যা আছে উনি সবকিছু করেন। হ্যাঁ। আচ্ছা, তাও যদি বলা হয় মেইন কি কি প্রবলেম গাভীর হয়? মেইন প্রবলেমস যেগুলো হয় এদের, এই সমস্ত গরুগুলো হচ্ছে দুধের গরু। প্রপার টাইমে যদি দুধ ঠিকমতো না দোয়ানো হয় বা ঠিকমতো দুধ দোয়ানো হলো না, তখন তার ভিতরে আপনার ওলানের ইনফেকশনের সমস্যা হয়, ম্যাস্টাইটিস যেটা হয় সেটা সমস্যা হয়। তারপরে অনেক সময় পায়ে, অনেক সময় গরুগুলো এগুলো সবসময় তো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এইগুলো তো ছাড়া গরুর মতো মাঠে ঘাটে ঘুরে বেড়ায় না, দাঁড়িয়ে থাকে, বসে শয়, তার জন্য মাঝে মাঝে কোনো সময় পায়ের খুঁড়ে ওদের একটু পেইন হয়, তার জন্য আমাদের জন্য আলাদা ইসে আছে। এইটা হচ্ছে কমন প্রবলেম। তাছাড়া গরুর অসুখের তো শেষ নেই, ঠিক আছে। আচ্ছা, তার জন্য মানে যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, ব্যবস্থা রাখতে হবে, আর ডক্টরের মানে সাথে, হ্যাঁ, ডক্টরের সাথে অলওয়েজ কনসালটেন্ট থাকতে হবে, ঠিক আছে। আর গরুকে একটা ফ্যামিলি মেম্বার ভাবতে হবে, ফ্যামিলি মেম্বার না ভাবেন তাহলে এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো স্যার এর মধ্যে একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো যে খাওয়া দাওয়ার বিষয়টা যেটা আপনি বলেছিলেন, যে ভুট্টা এবং যে চোকর এবং যেসব খোল, যে কথাগুলো বললেন, এইসবগুলো আপনারা কি প্রসেস করে দেন নাকি ডাইরেক্ট? দেখুন, আমাদের ভুট্টা এবং খোল, ঠিক আছে, এই দুটো আমরা নিজেদের প্রোডাকশন করি। হ্যাঁ, আমাদের বাড়ির জন্য ল্যান্ডে আমরা প্রোডাকশন করি। সেই প্রোডাকশনের খাবারটাকে আমরা নিজের প্রসেস করে দিই। কিন্তু চোকরটা যেটা, সেটা আমাদের বাড়িতে কিনে আনতে হয়। আচ্ছা আচ্ছা, না সেটা তো আছেই, আমি এই বিষয়টা জানতে চাইছি যে আপনারা বাড়িতে কি ওটাকে কোনো সেরকম সিদ্ধ করে বা? হ্যাঁ, ভুট্টাটাকে আমরা খোলটা এবং চোকরটা যেটা নর্মাল যেভাবে হয় সেভাবে আমরা দিয়ে দিই, কিন্তু ভুট্টাটাকে অবভিয়াসলি সিদ্ধ করে ঠান্ডা করে তারপর দেওয়া হয়। এর মধ্যে কি কারণ রয়েছে স্যার? এর মধ্যে তাতে ওদের ডাইজেস্ট করতে সুবিধা হয়। ডাইজেশনের সুবিধা হয়। হ্যাঁ, ডাইজেশনের সুবিধা হয়। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। আচ্ছা, তো এবার স্যার আরো একটা বিষয়, মেইন যেটা বিষয় যে গাভী কিনতে গেলে অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়, যে গাভী চেনা, যে কিভাবে আমি চিনবো একটা ভালো গাভী, তো এটা স্যার কিভাবে বলবেন? দেখুন, গাভী চিনতে গেলে এখন আপনাকে এক কথা যদি আমি বলি, গাভী চিনতে গেলে কোন ব্রিডের গাভী চিনবেন না চিনবেন, এইটা ডিসাইডেড করার আগে আপনারা এইটা ডিসাইডেড করুন এই বিজনেসটার সঙ্গে আপনার পার্মানেন্ট যুক্ত হতে চান কিনা। যদি যুক্ত হতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব কোনো গাভী, দুধের গাভী না কিনে যে সমস্ত গাভীগুলো বকন গাভী, যেগুলো কিছুদিন পরে হয়তো প্রেগনেন্ট হবে, আচ্ছা, সেই গাভীগুলো কিনুন। তাতে ভবিষ্যতে কি হবে, ও আপনার পরিবেশের সঙ্গে ইউজ টু হয়ে যাবে এবং আপনি ওর সম্বন্ধে বুঝে যাবেন এবং আপনার কিনতে গিয়ে আপনার কস্টিংটা কম হবে। একটা গাভী, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, দুধের গরু যদি ডাইরেক্ট কিনে নিয়ে আসেন, আপনি গরু দেখবেন, দুধের গরু যেখান থেকে কিনে নিয়ে আসুন না কেন, ওখানে দেখা গেল যে দুধ দিচ্ছে হয়তো 20 লিটার 25 লিটার, আপনার এখানে আসার পরে হয়ে যাচ্ছে 10 লিটার। তখন আপনি জিজ্ঞেস করুন কি আবার ওখানে এত হলো, আমাদের এখানে কেন হলো? একদম, ঠিক আছে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স নিন। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার যে দুধটা আপনি কেনার আগে দেখেছেন, কেনার পরও সেম দুধটাই পাবেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি বকন গরুই কিনুন। আচ্ছা, তার এজ কেমন হওয়া উচিত? তার এজ মিনিমাম 15 মাস থেকে 20 মাসের মধ্যে। 15 থেকে 20 মাস এই মাসে এজের কে কিনুন। আচ্ছা আচ্ছা, মানে ধরুন হিটে এসছে বা হিটে আসবে এরকম এজে কিনুন, তাহলে আপনার সুবিধা। সেরকম হয়তো বকনা বাছুর নিলে পরে
রেটও কম অনেকটা হতো। হ্যাঁ, রেটও পয়সা অনেক খরচা কম হবে, মেইনটেনেন্সের সুবিধা হবে। ঠিক আছে, হয়তো আপনি 1 বছর পরে গাভী পাবেন, মানে বাছুর পাবেন। হ্যাঁ, বা 6 মাস 1 বছর পরে 6 মাস পাবেন, 1 বছর পরে কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সটা যেটা হবে সেটা কিন্তু আপনার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আর তাছাড়াও সে পরিবেশের সাথে আপনার ম্যাচ করে যাবে। ঠিক ঠিক। আচ্ছা, খুব সুন্দর। তো স্যার এবার আর এর যদি কেনার বিষয়ে আসি, তো এখানে আরেকটা বিষয় আসবে যে আমি কোত্থেকে নেব, বাজার থেকে নেব নাকি কারো খামার থেকে নেব, তো এটা একটু। দেখুন, বাজার বিভিন্ন গরুর বাজারে গিয়ে আপনি যদি গরু দেখতে চান, গরু বাজার থেকে কিনতে চান, তখন আপনি সেখানে অরিজিনাল ব্রিড পাবেন কি পাবেন না সেই বিষয়ে নিয়ে একটু অনিশ্চয়তা আছে। ঠিক আছে, আপনাদের যে অরিজিনাল ব্রিড চিনতে হয়, কোথা থেকে গরু নিলে আপনাদের পক্ষে সুবিধা হয় সেটা যদি আপনি জানতে হয়, তাহলে আপনাদেরকে আমাদের ফার্মে ভিজিট করতে হবে। এবং কেন ভিজিট করতে সেটাও এক্সপ্লেনেশনটা আপনাকে দিয়ে দিই। কোন গরুটা কিনবেন, জার্সি গরুটা কিরকম টাইপের দেখতে হয়, ইয়ং বয়সে কিরকম হবে, বাচ্চা দুধ দেওয়ার সময় কিরকম হবে, ওল্ড এজ হয়ে গেলে কিরকম হবে, হলস্টাইন ব্রিডটা কিরকম অ্যাকচুয়ালি দেখতে হয়। বাজারে এটা নিয়ে অনেক গসিপ আছে যে এটা হলস্টাইন ব্রিড, ওটা অমুক ব্রিড তমুক ব্রিড। ঠিক আছে, অনেকে বলছে যে গরুর শিং নেই, মুন্ডি গরু, ওটাকে বলে মুন্ডি গরু বলে। ঠিক আছে, মুন্ডি গরু অনেক বেশি দুধ দেয়, এগুলো সব গসিপ, এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিক্যাল কিনতে একবার আপনাকে ট্রেনিং নিতে হবে, বা আপনার ট্রেনিং নাও যদি নেন, আপনার এসে গেলে বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে লাগবে যে কোন গরুটা কোনটা কোন ব্রিডের, সেটা আপনাকে জানতে হবে। একদম একদম। আর তার সাথেও আরেকটা বিষয় যে ধরুন খামার থেকে নিলে কি হয় যে তার মাটা কেমন ছিল সেটাও একটা আমরা দেখি। আমাদের এখানে যেমন যেগুলো গরুগুলো আছে, সে এই গরুগুলো শুধু মা না, মার এর ঠাকুমা, দিদিমা যত আছে, টোটাল ফুল হিস্ট্রিটা আপনি আমার এখানে পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ফাইনাল সাজেশন হচ্ছে যে বকনা বাছুর নিয়ে শুরু করাটা বেস্ট। হ্যাঁ, বেস্ট। আচ্ছা, যারা প্রথম এই বিজনেসে আসতে চাইছেন, বকনা বাছুর নিয়ে করাটাই সবথেকে ভালো হবে। আচ্ছা, ঠিক। তো স্যার এবার একটু যদি ধরুন যে প্রোডাকশন তো অনেকে করে দেবে, দুধ প্রোডাকশন করে দেবে, এবার দুধের মার্কেটিং এর বিষয়টা যারা শুরু করবে তাদের জন্য এই বিষয়টা একটু টাফ হতে পারে, যে কোথায় বিক্রি কোথায় করব, তো সেটা একটু বলবেন যে তাকে। দেখুন, দুধের মার্কেটিংটা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। ভারতবর্ষে এমন কোনো জায়গা আছে যেখানে প্রচুর হাই দামে দুধ বিক্রি হয়, আবার কোনো জায়গা আছে দুধের দাম একদম কম। ঠিক আছে, সেটা আপনাদের বিভিন্ন এলাকা ভিত্তিক দুধের বাজার যেরকম আছে, সেই বাজারের সাথে খাপ খেয়ে আপনারা বিক্রি করতে পারবেন কিনা সেইভাবেই চলতে হবে, কিছু করার নেই। মানে নিজের মার্কেটটাকে নিজে দেখে নিতে হবে। আচ্ছা, হয়তো দোকান যেতে হতে পারে, দোকানে ছানা করে বিক্রি করতে পারেন, বা ধরুন কোনো আশেপাশে মানে সরকার প্রদত্ত কিছু সংস্থা আছে, মাদার ডেয়ারি, ফেদার ডেয়ারি আছে, আমুলও আছে, অনেক জায়গায় জায়গা আছে। দুধের মার্কেটটা আপনাদের দেখতে হবে, কারণ এটা জায়গা বেসিক্সে দুধ বিভিন্ন রকম হয়। ঠিক। আচ্ছা, তো স্যার যদি বলি উত্তরবঙ্গে, আমাদের এই উত্তরবঙ্গে কিরকম দুধের রেট? উত্তরবঙ্গে দুধের রেট যেটুকু আছে, কৃষক বন্ধুদের কারো কোনো অসুবিধা হবে না, কারণ উত্তরবঙ্গে দুধের মার্কেট, দুধের ডিমান্ডও আছে, এবং উত্তরবঙ্গে দুধ সেল করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো স্যার এভারেজ প্রাইস যদি বলি কিরকম পাওয়া যায়? এভারেজ প্রাইস বলতে কি বিক্রি করার ক্ষেত্রে না? দুধ বিক্রির জন্য। দুধ বিক্রি করার ক্ষেত্রে তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, 45 টাকার নিচে দুধ কোথাও বিক্রি হয় না। আচ্ছা, 45 টাকা থেকে দুধ রেঞ্জ স্টার্ট হয়। ঠিক আছে, তারপর যেখানে যেরকম রেট পাওয়া যায়। আচ্ছা, ঠিক। এভারেজ 45 টাকা করে যদি আপনারা দুধ যদি রেট করেন পার, মানে আপনাদের কৃষক বন্ধুদের যারা এই ব্যবসায় যুক্ত আছে, তাদের কারো এই ব্যবসা থেকে লস হবে না। আচ্ছা, ঠিক। তো সেই ক্ষেত্রে যদি কেউ প্রসেস কিছু করে, ডেইরি প্রোডাক্ট যদি কেউ তৈরি করে, প্রসেসিং এর দিকে দেখুন, প্রসেসিং দুধ যেটা আপনি বলছেন মিল্ক প্রসেসিং সাবজেক্টটা টোটালি একটু আলাদা। আমরা শুধু দুধ, আমরা শুধু গরুটাকে পালন করি, ওখান থেকে মিল্কটা কালেক্ট করে এবং সেল করে দিই। ঠিক আছে, প্রসেসিং এর বিজনেসটা টোটালি সেপারেট থিংস, ওই প্রসেসিং বিজনেসটা আমরা করি না। হয়তো কেউ করতে গেলেও তাকে একটু হেডেক বেশি আসতে হয়। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম ম্যান পাওয়ার বেশি লাগবে, এফোর্ট বেশি লাগবে, এবং একটা বড় লার্জ অ্যামাউন্টে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আচ্ছা, ঠিক। এক কথায় ডেইরি ফার্মে যে পরিমাণে পরিশ্রম করতে হয়, সে মানে ধরুন এরকম পরিশ্রম করে আবার সেটাতে পরিশ্রম করা কিন্তু টাফ হয়ে যাবে। হ্যাঁ, আবার প্রপার ম্যানেজমেন্ট লাগে, এবং যারা ইনিশিয়াল স্টেজে যারা এই বিজনেসে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো প্রসেসিং এর দিকে যাবেন না, আগে গরুর দুধটা যে আপনি প্রোডাকশন করা আগে শিখুন,
দুধটা প্রোডাকশন করতে পারলে আপনার প্রসেসিং ইউনিট টিকে থাকবে। থাকবে। আপনার যদি দুধ প্রোডাকশন ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনি আজকে ইনভেস্টমেন্ট করে প্রসেসিং ইউনিট যদি তৈরিও করেন, সেই প্রসেসিং ইউনিট আপনি রান করতে পারবেন না, সেখানে আপনার একটা হিউজ লস হবে। ঠিক ঠিক ঠিক। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে সবাই করবেন। আর স্যার পরবর্তী একটু জানতে চাইবো আপনার এখানে যে এই যে গরুর ফার্ম থেকে অনেকে বলে যে গাভী পালন শুধুমাত্র অনেকে ফোকাস রাখে দুধের দিকে, যে দুধ আমি কিভাবে বাড়াতে পারবো, দুধের রেট কিভাবে বেশি পাবো, এইসব দিকে ফোকাস রাখে। কিন্তু এখান থেকে যে ওয়েস্টেজ রয়েছে, ওয়েস্টেজ ধরুন গোবর, গোমূত্র, এইসবের দিকে কিন্তু অনেকে মাথা লাগায় না। দেখুন আমাদের এখানে আমরা এখানে দুধ শুধু আমরা শুধু দুধই বিক্রি করি না, দুধের সাথে সাথে গোবরও বিক্রি করি, এবং আমরা আমাদের বায়োগ্যাস প্ল্যান্টও রয়েছে, গোবর গ্যাস প্ল্যান্টও রয়েছে, এবং সেটা কমার্শিয়াল কোয়ান্টিটি প্ল্যান্টও রয়েছে। ঠিক আছে, যে গোবর গ্যাস ডিস্ট্রিবিউশন এবং গোবর গ্যাস দিয়ে বিভিন্ন ভাবে কাজে লাগানো, সেগুলো আমরা করি। ঠিক আছে, এই টোটাল আমাদের সিস্টেমটা যদি আপনারা দেখতে চান, আপনারা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। ঠিক আছে, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা পার্সোনালি এসে আপনারা এখানে ভিজিট করে দেখে যান। আপনাদের জন্য সবসময় এটা খোলা আছে, ভিজিট করতে তেমন কোনো পয়সা দিতে হবে না, কাউকে কিছু দিতে হবে না। আপনাদের এসে এখানে ভিজিট করে দেখে যান, তাহলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা, আমার পক্ষে বুঝতে সুবিধা হবে। এই ব্লগের মাধ্যমে আমি হয়তো কিছু কিছু জিনিস হয়তো ঠিক মতো এক্সপ্লেন করতে হয়তো পারলাম না, কিন্তু আপনারা যদি ফিজিক্যালি এসে দেখেন, সামনাসামনি কথা বলেন, ঠিক আছে, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার করতে সুবিধা হবে। অবশ্যই অবশ্যই ঠিক। আর আমরা যতটুকু দেখলাম আপনার ফার্মের সিস্টেমটাই সম্পূর্ণটাই আলাদা অন্যান্য ফার্মের থেকে। আমরা এর আগে যতগুলো ফার্মের ভিডিও করেছি, আপনার সম্পূর্ণ সিস্টেমটা আলাদা। মানে আপনি যেরকম পার্ট পার্ট করে গাভীগুলোকে রেখেছেন, যেমন ধরুন যেগুলো অসুস্থ গাভী তার জন্য আলাদা জায়গা, তারপরে যেগুলো কাপ রয়েছে, যেগুলো ছোট বাছুর তাদের জন্য আলাদা জায়গা, তারপরে যেগুলো গাভীন রয়েছে তাদের জন্য আলাদা জায়গা। তো এই বিষয়গুলো না, মানে এক কথায় একটা ভিডিওতে সম্ভব নয় এতগুলো জানকারি দেওয়া, কারণ এটা একটা অনেক বড় একটা সেক্টর ডেইরি। তো সেক্ষেত্রে আপনারা যারা নিকটবর্তী থেকে আছেন, ধরুন সম্ভব এসে এখান থেকে ঘুরে যাওয়া, ভিজিট করে যাওয়া, তাহলে আমি অবশ্যই বলবো আপনারা আসুন, স্যারের এখান থেকে দেখে যান কিভাবে হচ্ছে। তো স্যার এমন অনেক লোক আসে কিন্তু যারা আসতে চায়, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে নির্দিষ্ট কোনো ডেটে বা নির্দিষ্ট কোনো দিন তারিখ? আমরা বিশেষ করে আমাদের দেখুন ডেয়ারি ফার্মটা, যে ডেয়ারি ফার্মে সবাই স্টাফ এবং আমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি। প্রথমে আমরা বলেছি যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই প্রফেশনালগতভাবে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমি নিজে পার্সোনালি অ্যাডভোকেট, আমাদের পক্ষে সময় বের করাটা একটু মুশকিল হয় ট্রেন করার জন্য। তবে নর্মালি আমরা রবিবার দিন করে সবাই মোটামুটি বাড়িতেই থাকি। ঠিক আছে, রবিবার করে মোটামুটি বাড়িতেই থাকি। ঠিক আছে, তো আপনারা যদি আসতে চান রবিবারটাকে প্রেফার করবেন, তাহলে রবিবারই বাড়ি থাকি। যদি আমাদের পক্ষে সেদিন আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই গাইড করে দেবো। আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস নাম্বার আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আপনারা সেখানে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে ডেট টাইমটা জেনে নিন, আমি সেই টাইমে আপনাদেরকে রিপ্লাই দেবো। ওই টাইমে আসুন, তাহলে সবার পক্ষে সুবিধা হবে। স্যার কাইন্ডলি নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9434300333। আচ্ছা, তো আপনারা চাইলে স্যারের সাথে ফোন করে, ফোন না হলেও হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে ডেটটা কনফার্ম করে নেবেন কোন ডেটে গেলে সুবিধা হবে। আচ্ছা, তো এবার স্যার ফাইনালি জানতে চাইবো যে আপনার এই ডেইরি ফার্ম ধরুন যদি কেউ স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে তো আপনি যেটা বললেন সহযোগিতা করবেন অবশ্যই। তো এখান থেকেও ধরুন কেউ যদি ছোট বাছুর কিনতে চায়, যেটা আপনি সাজেস্ট করলেন, তো সেটাও কি আপনি নিতে পারবে বা আপনি কি বিক্রি করেন? হ্যাঁ, আমি দেখুন বাছুর দেখুন আমরা দেখুন যে ব্রিডিং গুলো যেগুলো করি না, আমাদের কাছে যতগুলো আপনারা গরু দেখেছেন বা দেখবেন, এই গরুগুলো টোটালি আমাদের ধরুন এখানে প্রায় 200 উপর গরু, 200-র মধ্যে খুব বেশি হলে 10টা থেকে 15টা গরু সব বাইরের গরু। আচ্ছা, ঠিক আছে, বেশিরভাগ গরু আমাদের এখানে হচ্ছে বাই ব্রিডিং হয়েছে, মানে আমাদের এখানে ওর বা দাদু ঠাকুমার জন্ম, আমাদের সব এখানেই জন্ম। ঠিক আছে, বাইরের গরু নেই এটা বলা যাবে না, বাইরের গরু আছে। ঠিক আছে, সেটা পরিমাণে কম। ঠিক আছে, তাই আপনাদের যদি কারো কোনো গরু কেনার ইচ্ছা হয়, আপনারা এখানে আসতে পারেন। কিন্তু সেটা ব্রিডিং এর বিভিন্ন গরুর বিভিন্ন রকম বয়সের উপর ডিপেন্ড করে, তার জাতের উপর ডিপেন্ড করে, তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে তার দাম নির্ধারণ করা হয়। ঠিক আছে, তাই এক কথায় আমি এটা বলতে পারি না যে মিনিমাম গরুর দাম 10,000 টাকা 15,000 টাকা, সেটা সম্ভব না। তবে কোনো বাছুর টাছুর যাই কেন না কেন 10,000-এর নিচে আমাদের এখানে কোনো গরু নেই, সব যাচ্ছে 10,000 টাকার উপরে বাছুরের ক্ষেত্রে বলছি। আচ্ছা, বকনা বাছুরের ক্ষেত্রে বলছি। রাইট।
তাহলে আপনারা বিক্রিও করে থাকেন অনেক? হ্যাঁ, বিক্রিও করে থাকি, সেটা খুবই লিমিটেড লিমিটেড। লিমিটেড। আচ্ছা আমাদের বিক্রিটা আমাদের লক্ষ্য না, আমাদের বিক্রি হচ্ছে দুধ প্রোডাকশন। আচ্ছা, রাইট, ঠিক। তো অনেক ধন্যবাদ স্যার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা চেষ্টা করলাম আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য কিছু নেওয়ার। তো আশা করি অনেকে হেল্পফুল হয়েছে এই ভিডিওতে, আর যারা আগামীতে দেখবে তাদেরও হেল্প হবে। তো লাস্টলি স্যার একটাই বলবো যে যদি কেউ আসে এই ভিডিওর থ্রু থেকে, হেল্প করার একটু চেষ্টা করবেন আমার জন্য বিশেষ করে। অবশ্যই অবশ্যই। তো আজকে এতটুকুই স্যার, যদি আবারও আসি কোচবিহারে দেখা করে যাবো আপনার সাথে। অবশ্যই আসবেন। আমরা এই নর্থ বেঙ্গল লাস্ট 30 বছর ধরে বিজনেসের সঙ্গে যুক্ত আছি। আজকালকার গ্রামগঞ্জেও মানুষ গরু রাখছে না, গরু জ্বালার জন্য রাখছে না। গরু পুষতে গিয়ে সমস্যা হচ্ছে, গরু কে দেখবে না দেখবে, এই সমস্যা। গ্রাম শহরে তো ছেড়েই দিন, গ্রামগঞ্জের থেকেও গরুর পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে। সেখানে আমরা অনেক কষ্ট করে এই গরুগুলোকে একটা প্রসেসিং এর মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। 30 বছর উপর ধরে আমরা গরু পালনের সঙ্গে যুক্ত আছে। যদি কেউ এটা আমাদের সঙ্গে এই ডাটাটা আমরা কারোর সঙ্গে শেয়ার করি, ঠিক আছে, তাহলে আমরাও খুশি হব। আমরা নর্থ বেঙ্গলের মধ্যে এখন সবচেয়ে বড় ফার্ম। এই ফার্মে যদি ভিজিট করেন, এই আপনাদের আধুনিকতার সাথে বাস্তবতার ছোঁয়া আপনারা পাবেন। অবশ্যই। নমস্কার।